কখনো কখনো যে অসাধারণ শক্তি আপনার জীবন বাঁচিয়ে দেয় সে লুকিয়ে থাকে এমন সাধারণ জায়গায় যেখানে কারো নজরই পড়ে না। আজকের গল্প সেই অদৃশ্য প্রতিভার যা ইউনিফর্মের ছায়ায় অপেক্ষা করে। এ গল্প এক মহিলার যাকে সবচেয়ে বড় বিশেষজ্ঞরাও উপেক্ষা করেছিলেন, কিন্তু তার তীক্ষ্ণ দৃষ্টি এক ধনকুবেরের প্রাণ ফিরিয়ে দিল। স্বাগতম আপনাদের আমাদের চ্যানেল সিরিয়াল হাইপে, যেখানে আমরা এমন গল্প শোনাই যার হৃদয়ে ঝড় তোলে আর জীবনের নতুন পাঠ দিয়ে যায়। চলুন শুরু করি এ রোমহর্ষক যাত্রা। দেখি কিভাবে এক পরিচ্ছন্নতা কর্মী সেসব আবিষ্কার করলেন যা 20 শীর্ষ ডাক্তারের চোখ ফাঁকি দিয়ে গিয়েছিল। আমাদের গল্প শুরু হয় এক বিশাল শহরের অত্যন্ত ব্যয়বহুল হাসপাতালে। সেই স্থান ছিল যেখানে শুধু বড় ব্যবসায়ী আর ধনীরা চিকিৎসা নিতেন। আপনারা সবাই জানেন যে টাকা থাকলে বিশেষ সুবিধার সেরা চিকিৎসা পাওয়া যায়। এমনই এক প্রকাণ্ড ঘরে, যার ভাড়া হয়তো এক সাধারণ মানুষের বছরের বেতনের সমান ছিল, আমাদের দেশের প্রখ্যাত ব্যবসায়ী অভিজিৎ গুপ্তা ভর্তি ছিলেন। তার ঘর কোনো 5 তারা হোটেলের চেয়ে কম লাগতো না। সুন্দর কাঠের প্যানেল আর উজ্জ্বল আলোর পেছনে সব রোগ পরীক্ষার যন্ত্র লুকিয়ে রাখা হতো। কিন্তু এই আরাম আর বিলাসিতা সত্ত্বেও অভিজিৎ গুপ্তার অবস্থা দিন দিন খারাপ হচ্ছিল। তার শরীর ধীরে ধীরে দুর্বল হচ্ছিল। বড় বড় বিশেষ ডাক্তার আর যন্ত্র তার বিছানার চারপাশে লাগানো ছিল, কিন্তু কাউকে বোঝা যাচ্ছিল না যে তাকে কি হচ্ছে। তার লিভারের কাজ খারাপ হচ্ছিল আর মস্তিষ্কের সমস্যাও বাড়ছিল। ডাক্তাররা বিব্রত ছিলেন যে আমেরিকার সবচেয়ে তীক্ষ্ণ মস্তিষ্কের ডাক্তারও এই রহস্যময় দুর্বলতার সমাধান করতে পারছেন না। অভিজিৎ গুপ্তা বিশেষ সুবিধা কিনেছিলেন। তিনি জেদ করেছিলেন যে দেশের সবচেয়ে ভালো ডাক্তাররা তার চিকিৎসা করবেন। আর ঠিক সেই ঘরেই প্রতি রাতের মতো রিয়া চ্যাটার্জি আসতেন। রিয়া সেখানে এক গরিব পরিচ্ছন্নতা কর্মীর কাজ করতেন। তিনি 38 বছরের ছিলেন আর তার চলা খুব দ্রুত আর সতর্ক হতো। এমন অভ্যেস বাধ্যবাধকতা থেকে গড়ে ওঠে। তিনি একা একা মা ছিলেন আর রাতের শিফটে কাজ করতেন, যাতে তিনি তার 3 ছোট ভাই বোন আর নিজের সন্তানদের পালতে পারেন। তিনি সবসময় দেখা যেতেন না। ডাক্তাররা স্টাফ তার ইউনিফর্ম দেখতেন, রিয়াকে নয়। কিন্তু রিয়ার চোখ কিছুই ছাড়ত না। যখন তিনি ঘরে পরিচ্ছন্নতা করছিলেন, তখন তিনি পারফিউমের সঙ্গে এক অদ্ভুত ধাতুর মতো গন্ধ অনুভব করলেন। তার মস্তিষ্ক, যা কখনো রসায়নের পড়াশোনা করেছিল, এক ঝটকায় জেগে উঠল। রিয়া সেখানে থেমে গেলেন। তিনি খুব সতর্কভাবে অভিজিৎ গুপ্তাকে দেখলেন। তার নখ হালকা হলুদ হয়ে যাচ্ছিল, তার চুল ঝরার ধরন অদ্ভুত ছিল, আর মাড়িতে হালকা রং বদলে গিয়েছিল। তার হৃদয়ে ধুকপুক বেড়ে গেল। তার মস্তিষ্কে উত্তরে কাঁচের মতো স্পষ্ট হয়ে গেল। রিয়া জানতেন যে এই কোনো বিষ যা অভিজিৎ গুপ্তাকে মারছে, কিন্তু রিয়া ভাবলেন, আমার কথা কে শুনবে? আমি তো শুধু এখানে ঝাড়ু দিই। আর যখন 20 বড় বিশেষ ডাক্তার ব্যর্থ হয়ে গেছেন, তখন এক ক্লিনারের কথা কে বিশ্বাস করবে? রিয়া তার শখ কখনো ছাড়েননি। 15 বছর আগে তিনি কলেজের রসায়ন বিভাগের প্রতিশ্রুতিশীল ছাত্রী ছিলেন আর গবেষণার দিকে যাচ্ছিলেন। কিন্তু তার মা বাবার দুর্ঘটনার পর তিনি পড়াশোনার মাঝপথে কলেজ ছেড়ে দিয়েছিলেন, যাতে তিনি তার 3 ছোট ভাই বোন আর পরে নিজের সন্তানদের সাহায্য করতে পারেন। তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি ফিরে আসবেন, কিন্তু জীবন তাকে বাধ্য করেছিল। তবু তিনি খাবার সময় লাইব্রেরির বই পড়তেন, অনলাইন ক্লাস দেখতেন আর বিজ্ঞানের ম্যাগাজিন পড়ে থাকতেন। জ্ঞান তার কাছে ছিল, কিন্তু ডিগ্রি ছিল না। ডাক্তার সৌম্য দত্ত, যার সাদা চুল আর হার্ভার্ড থেকে পড়া, তিনি ঘরে তার টিমের সঙ্গে মিটিং করছিলেন। তিনি বললেন, আমরা সব সাধারণ পথ শেষ করে দিয়েছি। মিস্টার গুপ্তার রোগের চিহ্ন সরাসরি ডায়াগনোসিস কি ভুল প্রমাণ করছে। আমাদের কিছু বেশি ভিন্ন পদ্ধতি ভাবতে হবে। ডাক্তার দত্ত আবার রিয়াকে দেখলেন আর খুব হালকাভাবে বললেন যে পরিচ্ছন্নতা স্টাফ দ্রুত কাজ শেষ করুন, কারণ তাদের কিছু জরুরি কথা আলোচনা করতে হবে। রিয়া মাথা নিচু করলেন। তিনি জানতেন যে তারা তার ইউনিফর্ম দেখছেন, তার মস্তিষ্ক নয়। ডাক্তার দত্ত তো তার পাশ দিয়ে এমনভাবে চলে যেতেন যেন তিনি দেওয়ালের অংশ। রিয়া ভাবতেন, এজন্যই তো তারা কখনো সে মনোযোগ দেন না যা আমি দেখি। যখন রিয়া জায়গা পরিষ্কার করছিলেন, তার নজর মিস্টার গুপ্তার রিপোর্টে গেল। নার্ভের খারাপি, চুল ঝরা, হজমের সমস্যা সবই সরাসরি চিহ্ন ছিল, যাকে ডাক্তাররা আলাদা আলাদা রোগ ভাবছিলেন। তারপর ঘরের দরজা খুলল, আরেক ভালো পোশাক পরা লোক ভিতরে এলো, বিজয় সেন। বিজয়কে রিয়া ব্যবসার ম্যাগাজিনে দেখেছিলেন। তিনি অভিজিৎ গুপ্তার পুরনো শত্রু ছিলেন, কিন্তু এখন রোগের সময় সাহায্যকারী বন্ধু হয়ে গিয়েছিলেন। অভিজিৎ আরাম করছেন। ডাক্তার দত্ত তাকে জানালেন তার অবস্থা ঠিক হয়নি। বিজয় এক সুন্দর কালো ডিব্বা বিছানার পাশের টেবিলে রাখলেন। আমি তার প্রিয় হ্যান্ড ক্রিম এনেছি। বিজয় বললেন, এ আমদানিকৃত। তার জোর যে শুধু এই ব্র্যান্ড তার ত্বককে বিরক্ত করে না। রিয়া দেখলেন যে বিজয় সে ডিব্বা কতটা সামনে রেখেছিলেন, এই নিশ্চিত করতে যে অভিজিৎ অবশ্যই লাগাবেন। তার এই সতর্কভাবে রাখা রিয়ার তীক্ষ্ণ মস্তিষ্কে সন্দেহ শুরু করল। কিছু বেশি ইচ্ছাকৃত লাগছিল। পরে যখন তিনি এক অন্য ঘর পরিষ্কার করছিলেন, রিয়া 2 জন জুনিয়র ডাক্তারকে গুপ্তার কেস আলোচনা করতে শুনলেন।
তারা বলছিলেন যে রোগের বাড়া খুব অদ্ভুত, যেন অনেক রোগ একসঙ্গে হচ্ছে। তারা শরীরের সিস্টেমের খারাপ হওয়ার চিন্তায় কাজ করছিলেন, যদিও টেস্ট গোলমাল করছিল। রিয়া থেমে গেলেন। তিনি সব অংশ জুড়লেন, রোগের চিহ্ন, রহস্যময় দুর্বলতা, আর সে ব্যয়বহুল হ্যান্ডক্রিম যা সবসময় আসছিল। এক গল্প তার মস্তিষ্কে তৈরি হলো, তাকে আরও সতর্কভাবে দেখতে হবে। সে রাতে রিয়া তার পরিচ্ছন্নতার সময় বদলালেন, যাতে তিনি অভিজিৎ গুপ্তার ঘুমের সময় ঘরে থাকেন। তিনি রিপোর্টের আপডেট দেখলেন আর নতুন লক্ষণ নোট করলেন। যার কাছে বিশেষ জ্ঞান ছিল তার জন্য বিষের ধরন খুব স্পষ্ট হচ্ছিল। যখন তার ডিউটি শেষ হলো, রিয়া স্টাফ বাথরুমের আয়নায় নিজের মুখ দেখলেন। ইউনিফর্ম সাধারণ ছিল, ভুলে যাওয়ার মতো। মুখ ক্লান্ত ছিল, কিন্তু বুদ্ধির তীক্ষ্ণতা ছিল। তার দুনিয়ার ডাক্তারদের দুনিয়ার মাঝে এক অদৃশ্য দেওয়াল ছিল। তিনি ধীরে ধীরে বললেন, তারা আমাকে দেখেন না, কিন্তু আমি সবকিছু দেখি। তারপর সকাল 2:17 অ্যালার্ম বাজতে লাগল। রিয়া এমার্জেন্সির ঘোষণা শুনলেন। ডাক্তাররা দ্রুত দৌড়ে গেলেন। অভিজিৎ গুপ্তার অবস্থা হঠাৎ খুব খারাপ হয়ে গিয়েছিল। রিয়ার হৃদয় জোরে ধুকধুক করছিল। অর্ধেক খোলা দরজা থেকে এমার্জেন্সি দেখছিলেন। লিভারের এনজাইম খুব বেশি ছিল, কিডনির কাজ কমে যাচ্ছিল, আর মস্তিষ্কের প্রতিক্রিয়া কমে গিয়েছিল। ডাক্তার দত্ত তৎক্ষণাৎ কমান্ডে এলেন। তিনি বললেন, পুরো বিষ টেস্ট আবার করো। কিছু তো আছে যা এ পুরো শরীরকে ছড়াচ্ছে। এক নতুন ডাক্তার অনন্যা সাজেস্ট করলেন, কোথাও এই চারপাশের জিনিস তো নয়? তার খাবার, পানি বা নিজের জিনিসে কিছু তো নয়? ডাক্তার দত্ত তাকে রাগ করে ধমকালেন, আমরা এই ঘরে প্রতিটি জিনিস 2বার টেস্ট করেছি। মেডিকেল কথায় মন দাও, চাকরি না, জাসুসিতে নয়। তিনি বললেন। ডাক্তার অনন্যা চুপ হয়ে গেলেন। যেই সমস্যা একটু কমল আর ডাক্তাররা আলোচনার জন্য ছড়িয়ে গেলেন, রিয়া চুপি চুপি ঘরে ঢুকলেন। তিনি চার্ট চেক করলেন আর নতুন লক্ষণ মনে রাখলেন। তারপর তার চোখ বাথরুম কাউন্টারে সেই হ্যান্ড ক্রিমে গেল। ধাতুর চমক তার কলেজের দিনের স্মৃতি মনে করালো। ভারী ধাতুর বিষ নিয়ে এক বিশেষ ক্লাস। রিয়া কাছে গেলেন আর অভিজিৎ গুপ্তার নখ দেখলেন। রং বদলানোর ধরন হালকা ছিল, কিন্তু আলাদা। চুল ঝরার বিশেষ ধরন, পেটের ব্যথার রিপোর্ট। তিনি গভীর শ্বাস নিলেন। এই লক্ষণ থ্যালিয়াম বিষের সঙ্গে পুরোপুরি মিলছিল, যা সব তার বিষের বইয়ে লেখা ছিল। কি সত্যি 20 বিশেষ ডাক্তার এত সরলভাবে দেখতে পাওয়া জিনিস ছাড়তে পারেন? রিয়া ইতস্তত করলেন। তারপর তিনি মায়া নামের এক রাতের নার্সের সঙ্গে কথা বললেন, যার সঙ্গে তার ভালো বন্ধুত্ব ছিল। রিয়া ধীরে ধীরে জিজ্ঞাসা করলেন, শোনো, কি কেউ মিস্টার গুপ্তাকে থ্যালিয়াম বিষের জন্য চেক করেছেন? তার লক্ষণ পুরোপুরি মিলছে। মায়ার মুখ বন্ধুত্বপূর্ণ থেকে উপেক্ষিতকারী হয়ে গেল। রিয়া, আমি জানি তুমি ভালো চাও, কিন্তু প্লিজ, এই দেশের টপ ডাক্তাররা। রিয়া আরও বলতে চাইলেন, কিন্তু মায়া থামিয়ে দিলেন। যদি তুমি চুপি চুপি শোনা শেষ করে থাকো, তবে বাথরুম পরিষ্কার করা শুরু করো। ওষুধ ডাক্তারদের জন্য ছেড়ে দাও। রিয়া পিছিয়ে গেলেন। তার গাল গরম হয়ে গিয়েছিল। উপেক্ষিত হবার পরিচিত বোঝা তার কাঁধে বসে গিয়েছিল, কিন্তু তার মস্তিষ্কে নিশ্চিত হয়ে গিয়েছিল। তিনি জানতেন যে অভিজিৎ গুপ্তাকে কি মারছে। প্রশ্ন ছিল যে তিনি তার চাকরি ঝুঁকিতে ফেলবেন যাতে কেউ তার কথা শোনে। বাড়ি পৌঁছে তিনি তার প্রিয় বইয়ের সংগ্রহ থেকে এক পুরনো বই বের করলেন। ভারী ধাতুর বিষের চ্যাপ্টার তার সন্দেহ নিশ্চিত করল। থ্যালিয়াম রংহীন, গন্ধহীন হয়, ত্বক থেকে শোষিত হয় আর শরীরকে খারাপ করে। যদিও এ অনেক রোগের নকল করে। পরের সকালে রিয়া তাড়াতাড়ি হাসপাতালে পৌঁছালেন। তিনি আবার বিজয় সেনকে দেখলেন। তিনি আবার সেই বিশেষ হ্যান্ডক্রিম নিয়ে এসেছিলেন। তার ধরন সবসময় একই ছিল, জোর দেওয়া যে অভিজিৎ শুধু এই ব্র্যান্ড ব্যবহার করেন, আর নিজে একটু লাগিয়ে তার গুণ দেখানো। রিয়া বুঝলেন, এ ধীরে ইচ্ছাকৃত বীজ দেওয়ার জন্য পুরোপুরি সঠিক পদ্ধতি ছিল। রিয়া তার বিকল্প ভাবলেন। যদি তিনি সরাসরি কথা বলতেন, তবে তাকে তৎক্ষণাৎ চাকরি থেকে বের করে দেওয়া হতো। তাকে প্রমাণ চাইছিল, এমন প্রমাণ যাকে ডাক্তার দত্ত উপেক্ষা করতে পারবেন না। অভিজিৎ গুপ্তার কাছে সময় কম ছিল। সেই দিন বিরতির সময় রিয়া হাসপাতালের পাবলিক কম্পিউটার ব্যবহার করলেন। লক্ষণ থ্যালিয়াম বিষের সঙ্গে পুরোপুরি ঠিক ছিল। চুল ঝরা, নার্ভের সমস্যা, পেটের বিরক্তি। কিন্তু এই শরীরে প্রবেশ কিভাবে করছে আর খুঁজে পাওয়া গেল না কেন? রিয়া হাসপাতালের কাগজে এক নোট লিখলেন, থ্যালিয়াম বিষের জন্য চেক করো, সরাসরি চিহ্ন আছে। তিনি এ নোট ডাক্তার দত্তের অফিসে ক্লিপবোর্ডে চুপি চুপি রেখে দিলেন। পরের সকালে রিয়া ডাক্তারদের মিটিং রুমের কাছে দাঁড়িয়েছিলেন। তিনি একটু খোলা দরজা থেকে ডাক্তার দত্তের আওয়াজ শুনলেন।
তিনি মজা করে বলছিলেন, আর মনে হচ্ছে আমাদের পরিচ্ছন্নতা স্টাফের কাছেও রোগের মতামত আছে। ঘরে হাসি ছড়িয়ে গেল। কেউ নাম না বলে নোট ছেড়েছে সাজেস্ট করে যে থ্যালিয়াম বিষ। ডাক্তার দত্ত মজা করে বললেন। আরেক ডাক্তার বললেন যে তারা তো শুরুতে ভারী ধাতুর টেস্ট করেছিলেন। ডাক্তার দত্ত উপেক্ষা করলেন। সাধারণ পদ্ধতির পরের দিন তিনি অপারেশনও করবেন। রিয়ার বুক কষে গেল। তার হাতের আঙ্গুল সাদা হয়ে গেল যখন তিনি তার পরিচ্ছন্নতার ব্যাগ জোরে ধরলেন। উপেক্ষিত হওয়া চুপ ছিল, কিন্তু রোগীর জীবন তার সম্মানের চেয়ে বেশি জরুরি ছিল। তিনি এক নতুন পদ্ধতি ভাবলেন। ডাক্তার অর্ণব, এক তরুণ ডাক্তার, বেশি কথা বলার মতো লাগতেন। রিয়া তার পরিচ্ছন্নতার সময় করে তাকে থামালেন। শোনো ডাক্তার অর্ণব, আমি মিস্টার গুপ্তার সম্পর্কে আমার মনে হয় তাকে থ্যালিয়াম বিষ হয়েছে। লক্ষণ পুরোপুরি মিলছে। ডাক্তার অর্ণবের মুখ অবাক থেকে বিরক্তিতে বদলে গেল। এ ভালো আইডিয়া, কিন্তু আমরা ভারী ধাতুর টেস্ট করেছি। সাধারণ টেস্ট হয়তো ঝাড়তে পারে যদি এই অবিরাম ছোট পরিমাণে দেওয়া হচ্ছে। তার হ্যান্ডক্রিম রিয়া জোর দিলেন। ডাক্তার অর্ণব কথা কেটে তার ঘড়ি দেখতে দেখতে, আমি আপনার চিন্তা বুঝি, কিন্তু আমাকে কোথাও যেতে হবে। হয়তো আপনি নার্স স্টাফকে বলতে পারেন। তিনি তাড়াতাড়ি সেখান থেকে চলে গেলেন। রিয়া একা দাঁড়িয়ে রইলেন, আবারও অদৃশ্য। সে সন্ধ্যায় নিরাপত্তার বস তার কাছে এলেন। তিনি বললেন, মিস রিয়া, আমাদের রিপোর্ট এসেছে যে আপনি ওষুধের বিষয়ে হস্তক্ষেপ করছেন। এ সতর্কতা আছে, নিজের সীমা জানুন, নইলে খারাপ ফল হবে। রিয়া গলায় গিটের সঙ্গে মাথা নাড়লেন। তাকে প্রমাণ চাই, নিশ্চিত প্রমাণ। কিন্তু প্রমাণ সংগ্রহ করার অর্থ ছিল এমন লাইন পার করা যার জন্য তার চাকরি যেতে পারত, সে আয় যার উপর তার পরিবার নির্ভর করত। সে রাতে একা স্টাফ রুমে রিয়া তার সিদ্ধান্ত নিলেন। অভিজিৎ গুপ্তার কাছে হয়তো কয়েকদিন বাকি ছিল। তার চাকরির নিরাপত্তা এক মানুষের জীবনের চেয়ে বেশি জরুরি ছিল না। তিনি এক পরিকল্পনা করলেন। তার পুরনো রসায়নের জ্ঞান ব্যবহার করে তাকে পরিচ্ছন্নতা সরঞ্জাম, ল্যাব পর্যন্ত একটু অ্যাক্সেস আর সঠিক সময় চাইছিল। কাল তিনি জোর করবেন যে তারা দেখুক যা তারা ছাড়িয়ে দিয়েছিল, বা তিনি সবকিছু হারাবেন। পরের দুপুরে বিজয় সেন আবার এলেন। তিনি শুধু 15 মিনিটের জন্য থামলেন, কিন্তু এই নিশ্চিত করলেন যে হ্যান্ডক্রিম সামনে রাখা আছে। রিয়া করিডোর থেকে দেখলেন যে বিজয় দিনের নার্সকে উৎসাহিত করলেন যে তিনি আরামের জন্য ক্রিম লাগান। যখন বিজয় চলে গেলেন, রিয়া সাধারণ পরিচ্ছন্নতার জন্য বাথরুমে গেলেন। তিনি খুব সতর্কভাবে হ্যান্ডক্রিমের ডিব্বা দেখলেন। ব্যয়বহুল প্যাকেজিং ছিল, কিন্তু যখন তিনি কাছ থেকে দেখলেন তখন ক্রিমে এক হালকা ধাতুর চমক দেখা গেল। তাকে নমুনা চাইছিল। খোলাখুলি নমুনা নিলে সন্দেহ হতো। তাই রিয়া নার্সের শিফট বদলানোর অপেক্ষা করলেন। যখন অভিজিৎ গুপ্তার ঘর এক মুহূর্তের জন্য খালি ছিল, তার অভ্যাস আর দ্রুতগতির সঙ্গে রিয়া ক্রিমের এক ছোট পরিমাণকে এক পরিষ্কার কন্টেনারে ঢাললেন, যা তিনি সাপ্লাই রুম থেকে নিয়েছিলেন। নমুনা তার ইউনিফর্মের পকেটে অদৃশ্য হয়ে গেল। সন্ধ্যায় রিয়া তার সন্তান 8 বছরের রাহুল আর 10 বছরের প্রিয়াঙ্কাকে প্রতিবেশীর ঘর থেকে নিলেন। তারা দুজনে তার ক্লান্তির অভ্যস্ত ছিল। মা, কি আপনি ঠিক আছেন? প্রিয়াঙ্কা জিজ্ঞাসা করল। রিয়ার মনোযোগ অন্যত্র থাকা নোট করে। শুধু কাজে এক কঠিন পরিস্থিতি আছে। রিয়া জোর করে হাসতে হাসতে বললেন, তোমাদের চিন্তা করার কোনো কথা নেই। যখন সন্তানরা ঘুমিয়ে পড়ল, রিয়া তার সব সরঞ্জাম রান্নাঘরের টেবিলে ছড়িয়ে দিলেন। তার পুরনো বিষের বই, ম্যাগাজিনের প্রিন্ট আউট আর অভিজিৎ গুপ্তার লক্ষণে নোট। প্রশিক্ষিত চোখের জন্য ধরন সত্য ছিল। বিষ বিশেষজ্ঞ ডাক্তার এটা কেন দেখতে পাচ্ছেন না? কারণ তারা সে জিনিস খুঁজছেনই না। থ্যালিয়াম বিষ খুব কম ঘটে, কারণ তারা সাধারণ টেস্ট করেছিলেন যা ধীরে বিষকে ছাড়তে পারে। কারণ কেউ আশা করে না যে এক কোটিপতিকে তার বিশ্বস্ত বন্ধু ধীরে ধীরে বিষ দেবে। আর সবচেয়ে বড় কারণ কেউ পরিচ্ছন্নতা কর্মীর কথা শোনে না। রিয়া তার পরিচ্ছন্নতার ইউনিফর্ম দেখলেন, যা দরজায় ঝুলছিল, তার অদৃশ্যতার চিহ্ন। কাল তিনি সবকিছু ঝুঁকি নেবেন যাতে সে অদৃশ্যতা ভাঙতে পারেন। রিয়া তার শিফটের জন্য তাড়াতাড়ি এলেন। তার সাধারণ সরঞ্জামের সঙ্গে সঙ্গে তার ছোট ব্যাগে খাওয়ার সোডা, অ্যালুমিনিয়াম ফয়েল আর ক্যান্টিন থেকে নেওয়া ছোট ডব্বা ছিল। এই সাধারণ জিনিস যখন পরিচ্ছন্নতার পানির সঙ্গে মেশে, তখন থাইলিয়ামের জন্য এক সরল কিন্তু ভালো টেস্ট তৈরি করতে পারে। তিনি সকালের রাউন্ডের সময়ে অভিজিৎ গুপ্তার নতুন রোগের চিহ্ন শুনলেন। বাড়া থ্যালিয়াম বিষের সঙ্গে পুরোপুরি মিলছিল। খারাপ হতে থাকা নার্ভের সমস্যা, যা এখন কথা বলায় প্রভাব ফেলছিল। আলাদা চুল ঝরার ধরন, দ্রুত দুর্বলতা। তিনি সতর্কভাবে হ্যান্ডক্রিমের ছোট নমুনা সংগ্রহ করলেন
হালকা ধাতুর চমক তার প্রশিক্ষিত নজরে দেখা যাচ্ছিল। এক ছোট ঘরে রিয়া দ্রুত পানি মিশালেন। তার তৈরি রসায়ন সেটআপ হাসপাতালের সরঞ্জামের মতো লাগছিল না, কিন্তু নীতি ঠিক ছিল। তিনি কলেজের ল্যাবে কম সরঞ্জাম থেকে এমন টেস্ট অনেকবার করেছিলেন। টেস্ট তার সন্দেহ নিশ্চিত করল। থ্যালিয়াম উপস্থিত ছিল। তিনি ফলাফলের ছবি তার ফোনে তুলে নিলেন। তারপর তিনি অভিজিৎ গুপ্তার আসা যাওয়ার লগ দেখলেন। ধরন স্পষ্ট ছিল। বিজয় সেন সবসময় ভিজিট করতেন, সবসময় সেই বিশেষ হ্যান্ডক্রিম আনতেন। সময় রোগের বাড়ার সঙ্গে পুরোপুরি মিল ছিল। দুপুর 2টায় রিয়াকে জানা গেল যে অভিজিৎ গুপ্তার খুব খারাপ অবস্থার কারণে সব বিশেষ ডাক্তারদের ইমার্জেন্সি মিটিং তার ঘরে হবে। সঠিক সময় ছিল। তিনি তার পরিষ্কার করা ইউনিফর্ম বদলালেন, তার ব্যাজ সোজা করলেন আর তার প্রমাণ সংগ্রহ করলেন। টেস্ট ফলাফল, আসা যাওয়ার লিস্ট, রোগের সময় আর গবেষণার প্রিন্ট আউট। তিনি মনে তার কথা দোহরালেন, সব বিষের তথ্য যা তিনি বছর আগে মনে রেখেছিলেন। ডাক্তাররা ঘরে জড়ো হয়েছিলেন। ডাক্তার দত্ত মাঝখানে দাঁড়িয়েছিলেন, নতুন ব্যর্থ চেষ্টা বলছিলেন। রিয়া একবার নক করলেন আর অনুমতির অপেক্ষা না করে ভিতরে ঢুকলেন। 20 জোড়া চোখ তার দিকে ঘুরল। ডাক্তার দত্তের মুখ অবাক থেকে রাগে বদলে গেল। এক বন্ধ মেডিকেল মিটিং, দয়া করে ফিরে যান। কিন্তু মিস্টার গুপ্তা, থ্যালিয়াম বিষ থেকে মরছেন। রিয়া স্পষ্ট আওয়াজে বললেন। তার হৃদয়ে ধুকধুকের চেয়ে স্পষ্ট ছিল তার আওয়াজ। আমি এ প্রমাণ করতে পারি। ডাক্তার দত্তের মুখ কঠোর হয়ে গেল। লক্ষণ পুরোপুরি মিলছে। রিয়া আরও এগিয়ে বললেন আর তার প্রমাণ টেবিলে রাখলেন। বাড়তে থাকা নার্ভের সমস্যা, আলাদা চুল ঝরার ধরন, দ্রুত দুর্বলতা, সরাসরি চিহ্ন। তিনি তার টেস্ট ফলাফলের দিকে ইঙ্গিত করলেন। আমি তার হ্যান্ডক্রিমে থ্যালিয়াম উপস্থিতি নিশ্চিত করেছি। আমদানিকৃত ব্র্যান্ড যা তিনি প্রতিদিন ব্যবহার করেন। ত্বকের মাধ্যমে শোষিত হচ্ছে ধীরে বিষ কয়েক মাস ধরে। এ পুরোপুরি ভুল। ডাক্তার দত্ত রাগে বললেন, তুমি এক পরিচ্ছন্নতা কর্মী, ডাক্তার ন। আমি জনস হপকিন্সের রসায়নের প্রতিশ্রুতিশীল ছাত্রী ছিলাম। পরিবারের সমস্যার কারণে ছাড়তে হলো। বিষ দেওয়া হচ্ছে সে হ্যান্ডক্রিমের মাধ্যমে, যা বিজয় সেন আসা যাওয়ায় আনে। সময় রোগের বাড়ার সঙ্গে পুরোপুরি মিলছে। তিনি সতর্কভাবে তার প্রমাণ রাখলেন। আসা যাওয়া লিস্ট, রিপোর্ট, সাধারণ ভারী ধাতু টেস্ট হয়তো ছাড়তে পারে, কারণ বিষ ধীরে, পরিমাণ স্বাভাবিক শনাক্তকরণের একটু নিচে রাখা হয়, কিন্তু এর জমার ফল তো বহির আছে। তিনি ব্যাখ্যা করলেন। ঘরে পুরো নীরবতা নেমে এলো। ডাক্তার দত্ত বিরোধ করার জন্য মুখ খুললেন, তারপর চুপ হয়ে গেলেন আর প্রমাণ কাছে থেকে দেখলেন। ডাক্তার অনন্যা, সে তরুণ ডাক্তার যাকে আগে উপেক্ষা করা হয়েছিল, এগিয়ে ঝুঁকলেন। এ তো বাস্তবে সঠিক লাগছে। রোগের বাড়ার সঙ্গে যে টেস্ট আমরা করেছি, সে ধীরে জমা বিষকে ছাড়তে পারে। আরেক বিশেষ ডাক্তার ধীরে মাথা নাড়লেন। চুল ঝরার ধরন আর নার্ভের সমস্যা থ্যালিয়াম বিষের সঙ্গে মিলে। নীরবতা আরও গভীর হল যখন বিশেষ ডাক্তার দেখলেন যে তারা কি ছাড়ে দিয়েছিলেন আর কে এ খুঁজে পেয়েছিলেন। এ থ্যালিয়াম বিষ। রিয়া ধীরে কথা শেষ করলেন। লক্ষণ বইয়ে লেখা আছে, যদি জানা থাকে কি খুঁজতে হবে। ডাক্তাররা একে অপরকে দেখলেন। রিয়া দৃঢ়ভাবে দাঁড়িয়েছিলেন। তার পরিচ্ছন্নতা ঘরের রসায়ন টেস্ট এক দাঁও ছিল, কিন্তু সঠিক নীতির উপর ভিত্তি করে। ডাক্তার মিত্র, বিশেষ ডাক্তার জিজ্ঞাসা করলেন, তুমি এ টেস্ট কিভাবে করলে? সোডিয়াম রোডিজোনেট রিঅ্যাকশন। রিয়া কোনো বাধা ছাড়াই উত্তর দিলেন। ক্ষেত্র পরীক্ষার জন্য পরিবর্তিত কম সরঞ্জামের সঙ্গে। যখন থ্যালিয়ামের কণা উপস্থিত থাকে তখন রং বদল স্পষ্ট দেখা যায়। ডাক্তার মিত্র প্রভাবিত হয়ে ভ্রু তুললেন। সে এক অগ্রসর পদ্ধতি যা বিশেষ ল্যাবের বাইরে কমই ব্যবহৃত হয়। এ অগ্রসর বিষের পদ্ধতিতে অন্তর্ভুক্ত ছিল। 2য় বছরের রসায়ন বিশেষ ক্লাস। রিয়া উত্তর দিলেন। তুমি তার ছাত্রী ছিলে? ডাক্তার অনন্যা জিজ্ঞাসা করলেন। 1 সেমিস্টারের জন্য। রিয়া উত্তর দিলেন। তার পুরনো দুঃখ হালকা দেখা গেল। তারপর ছাড়তে হলো। ডাক্তার দত্ত অনিচ্ছায় তার তৈরি টেস্টের ফল দেখলেন। তার বিশেষজ্ঞতা সে প্রমাণকে ভুল বলতে পারছিল না, যতই তার উৎস আলাদা হোক না কেন। পরিমাণের ধরন বলছে যে এই ইচ্ছাকৃত অবিরাম বিষ দেওয়া হয়েছে। প্রতিবার লাগানোয় একটু বিষ মেলে যা শরীরে জমে। রোগের চিহ্ন বিজয়ের আশার সঙ্গে পুরোপুরি মেলে। বিশেষ ডাক্তাররা এখন কঠিন প্রশ্ন জিজ্ঞাসা করতে লাগলেন, যার উত্তর রিয়া দ্রুত বৈজ্ঞানিক শব্দে দিলেন। প্রতি উত্তরের সঙ্গে তার অদৃশ্যতা কমছিল। তারা এখন তাকে দেখছিলেন। তার ইউনিফর্ম নয়, তার মস্তিষ্ক। ডাক্তার অনন্যা ট্যাবলেটে অভিজিৎ গুপ্তার নতুন রিপোর্ট দেখলেন। যদি আমরা বিশেষভাবে থ্যালিয়ামের জন্য টেস্ট করি তবে আপনাদের বেশি লেভেল মিলবে। রিয়া কথা শেষ করলেন। বিশেষ করে গত 3 মাসের চুলের নমুনায়, যা বিষ দেওয়ার সময় দেখাবে। ঘরের শক্তি বদলে গিয়েছিল। উপেক্ষার দেওয়াল ভেঙে গিয়েছিল। জ্ঞান পদের চেয়ে শক্তিশালী প্রমাণিত হয়েছিল। বিশেষ থ্যালিয়াম টেস্ট তৎক্ষণাৎ চালাও। ডাক্তার অনন্যা অবাকের নীরবতা ভেঙে আদেশ দিলেন।
দুজন বিশেষ ডাক্তার দৌড়ে গেলেন। ডাক্তার দত্ত তার জায়গায় স্থির ছিলেন। অবাক, উপলব্ধি আর অনিচ্ছায় শিকার তার মুখে দেখা যাচ্ছিল। যদি আপনি সঠিক হন তবে আমরা তো তাকে আরও বিষ দিচ্ছিলাম। অন্য রোগের চিকিৎসায় বিষ বের করার ওষুধ যা আমরা সন্দেহের কারণে দিচ্ছিলাম, সে থ্যালিয়ামের জন্য অকেজ হবে। তাদের প্রুশিয়ান ব্লু চাই, তৎক্ষণাৎ বিষ বাঁধার জন্য। রিয়া নিশ্চিত করলেন। এক নার্স কয়েক মিনিট পর হাঁপাতে হাঁপাতে ফিরে এলেন, দ্রুত বিষ টেস্ট নিশ্চিত করে যথেষ্ট বেশি লেভেলে থ্যালিয়াম আছে। ঘরে নিয়ন্ত্রণ বিগড়ে গেল, আদেশ উড়ে গেল। চিকিৎসার পরিকল্পনা বদলে গেল। প্রুশিয়ান ব্লু চিকিৎসা শুরু হল। আরও রক্ত পরীক্ষা রিয়ার রোগ শনাক্তকরণকে পুরোপুরি নিশ্চিত করল। 3 ঘন্টা পর অভিজিৎ গুপ্তার শরীরের অবস্থা ঠিক হল। সপ্তাহে প্রথমবার রিয়া চুপচাপ দেওয়ালের কাছে দাঁড়িয়েছিলেন। ডাক্তার দত্ত তার কাছে এলেন। আপনার হস্তক্ষেপ পুরোপুরি সঠিক ছিল, তিনি কষ্ট করে বললেন। রিয়া নীরব রইলেন। আপনি কিভাবে দেখলেন যা বিশেষ ডাক্তার ছাড়ে দিয়েছিলেন? তিনি আসল বিভ্রান্তিতে জিজ্ঞাসা করলেন। রিয়া সরাসরি উত্তর দিলেন, আমি ধরন দেখি, কোনো প্রথম চিন্তা ছাড়াই। আর আমি আমার পড়াশোনা কখনো ভুলিনি। যদিও জীবন আমাকে তা থেকে দূরে নিয়ে গিয়েছিল। ডাক্তার দত্ত ধীরে মাথা নাড়লেন। আমাকে আপনার কাছে ক্ষমা চাইতে হবে, আমাদের সবাইকে করতে হবে। এর আগে যে তিনি আরও কিছু বলতে পারতেন, মেশিন দেখালো যে অভিজিৎ গুপ্তা চেতনায় আসছেন। কোটিপতির চোখ খুলল। কি হলো? অভিজিৎ ধীরা জিজ্ঞাসা করলেন। ডাক্তার দত্ত তার বিছানার কাছে দাঁড়িয়েছিলেন। তিনি তার কাঁধ সোজা করলেন। আপনাকে থ্যালিয়াম থেকে বিষ দেওয়া হয়েছিল মিস্টার গুপ্তা, আমরা সবাই মিস করেছি, ডাক্তার দত্ত বললেন। তারপর তিনি রিয়ার দিকে ঘুরলেন। রিয়া চ্যাটার্জি, তিনি সে সমাধান করেছেন যা 20 বিশেষ ডাক্তার পারেননি। ঘরে পুরো নীরবতা নেমে এলো। প্রতি চোখ ক্লিনারের দিকে ঘুরল। অভিজিৎ গুপ্তার দুর্বল দৃষ্টি রিয়াকে খুঁজল। ধন্যবাদ, তিনি ধীরে বললেন, সে দেখার জন্য জায়রা ছাড়িয়ে দিয়েছিল। ডাক্তার অনন্যা তালি বাজানো শুরু করলেন। অন্য ডাক্তাররাও যোগ দিলেন। সম্মান এত দ্রুত ছিল যে তা উপেক্ষা করা অসম্ভব ছিল। রিয়া সোজা দাঁড়ালেন। তার বিশেষজ্ঞতা অবশেষে দেখা গিয়েছিল। বিজয় সেন ধরা পড়লেন। বিষ বের করার চিকিৎসা চলতে থাকল, আর অভিজিৎ গুপ্তার অবস্থা ভালো হতে লাগল। 1 মাস পর রিয়াকে এক অদ্ভুত বার্তা এলো। অভিজিৎ গুপ্তা তাকে শহরের অফিসে ডেকেছিলেন। রিয়া ছুটি নিলেন, তার সবচেয়ে ভালো শাড়ি পরলেন আর চকচকে বিল্ডিংয়ে প্রবেশ করলেন। হাসপাতালে যেখানে তিনি অদৃশ্য ছিলেন, এখানে তাকে সম্মানের সঙ্গে নেওয়া হলো। এক্সিকিউটিভ ফ্লোরে অভিজিৎ গুপ্তা সুস্থ হয়ে উঠেছিলেন, কিন্তু এখনও একটু হলুদ ছিলেন। মিস রিয়া, তিনি উঠতে উঠতে স্বাগত জানালেন। দয়া করে বসুন, আমি আপনার ধন্যবাদ সঠিকভাবে করতে চাই। অভিজিৎ গুপ্তা রিয়াকে দেখলেন। ডাক্তার দত্ত ব্যাখ্যা পড়েছেন। রসায়নের প্রতিশ্রুতিশীল স্কলারশিপ ছাত্রী, পরিবারের কষ্টে পড়াশোনা থেমে গিয়েছিল। বুদ্ধিমত্তা নষ্ট হওয়া উচিত নয়। অভিজিৎ গুপ্তা বললেন, আমি এক প্রতিষ্ঠান তৈরি করেছি যা টাকার সমস্যায় ভোগা তীক্ষ্ণ মস্তিষ্ককে সাহায্য করবে। আপনি তার অনুপ্রেরণা আর প্রথম সাহায্য পাওয়ার যোগ্য। তিনি ডেস্কে এক ফোল্ডার রাখলেন। তার ভিতর পুরো স্কলারশিপের কাগজ ছিল, যাতে তার রসায়ন ডিগ্রি সম্পূর্ণ করা ছিল। থাকার খরচও অন্তর্ভুক্ত ছিল, আর স্নাতকের পর 20 বিভাগে নিশ্চিত চাকরি। এ দান নয়, অভিজিৎ গুপ্তা স্পষ্ট করলেন। এ বিশেষ দক্ষতায় বিনিয়োগ। হাসপাতাল পার্ট টাইম চাকরি অনুমোদন করেছে। পড়াশুনোর সময় রিয়ার আঙুল কাগজ স্পর্শ করল। যে স্বপ্ন তিনি বছর আগে বন্ধ করে দিয়েছিলেন সে হঠাৎ হাতে ছিল। আমার সন্তানরা, তিনি জিজ্ঞাসা করলেন, খরচে সন্তানদের দেখভাল অন্তর্ভুক্ত আছে? অভিজিৎ গুপ্তা আশ্বাস দিলেন। 2 সপ্তাহ পর রিয়া হাসপাতালে প্রবেশ করলেন, সার্ভিস দরজা থেকে নয় বরং মেইন দরজা থেকে। তার হাতে ছাত্র আইডি ছিল, সকালের ক্লাসের জন্য, আর হাসপাতাল ব্যাজ দুপুরের ইন্টার্নশিপের জন্য। ডাক্তার দত্ত করিডরে মিললে থেমে মাথা নাড়তেন। ডাক্তার অনন্যা তার বন্ধু আর সাহায্যকারী হয়ে গিয়েছিলেন। 1 বছর পর রিয়া হাসপাতাল মিটিংয়ে এখন রোগ শনাক্তকরণে প্রেজেন্টেশন দিলেন। তিনি স্টেজে দাঁড়িয়েছিলেন, সে ডাক্তারদের সম্বোধন করছিলেন যারা কখনো তার পাশ দিয়ে না দেখে চলে যেতেন। দেখার জন্য ডিগ্রির দরকার নেই। তিনি শুরু করলেন, কখনো কখনো সবচেয়ে ভালো ফল আলাদা জায়গা থেকে আসে, সেই লোকদের থেকে যাদের অদৃশ্য থাকার অভ্যেস হয়ে গিয়েছিল, যারা সে দেখে যা অন্যরা ছাড়ে দেয়। 1 বছর পর অভিজিৎ গুপ্তা স্কলারশিপে শুরু করলেন। এ সাহায্য বিশেষ করে সে লোকদের জন্য ছিল যারা কাজ থামার পর বিজ্ঞানের পড়াশোনায় ফিরে আসছে। প্রথম 5 জনের মধ্যে 1 ডেলিভারি ড্রাইভার, 1 দোকানের কর্মী আর 1 বাগানের কর্মী অন্তর্ভুক্ত ছিলেন। এখন রিয়া হাসপাতালে তার নতুন অফিসে ছিলেন। তার ফোন বাজছে।
আরেক হাসপাতাল থেকে পরামর্শ অনুরোধ ছিল রহস্যময় বিষ কেসের জন্য। রিয়া ফোন তুললেন, প্রস্তুত ছিলেন তার আনুষ্ঠানিক জ্ঞান আর কষ্টে অর্জিত দৃষ্টিভঙ্গি ব্যবহার করতে। এই ডাক্তার রিয়া চ্যাটার্জি, তিনি শান্ত আত্মবিশ্বাসের সঙ্গে উত্তর দিলেন, আমি কিভাবে সাহায্য করতে পারি? তো দেখলেন আপনারা, সব এই গল্প আমাদের শেখায় যে দুঃখতা আর সত্য কখনো লুকিয়ে থাকে না। রিয়া চ্যাটার্জির যাত্রা আমাদের স্মরণ করিয়ে দেয় যে আমরা যেখানেই থাকি না কেন, আমাদের জ্ঞান আর দৃষ্টি আমাদের সবচেয়ে বড় শক্তি। যদি আপনাদের এই গল্প ভালো লেগে থাকে তবে লাইক করতে ভুলবেন না, আর কমেন্ট করে জানাবেন যে রিয়ার যাত্রা আপনাদের সবচেয়ে বেশি কি অনুপ্রেরণা দিয়েছে। আর হ্যাঁ, সাবস্ক্রাইব অবশ্যই করবেন যাতে এমন আকর্ষণীয় গল্প আপনাদের কাছে প্রতি সপ্তাহে পৌঁছায়। সবসময় মনে রাখবেন, ভালো বুদ্ধি আলাদা জায়গায় মিলতে পারে।